This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্লান্ত নাকি হাঁপিয়ে গেলে থামলে তুমি কি ভেবে আগুনটাকে জ্বালিয়ে রাখো বিচার যদি না মেলে মানে বিচার না মেলা পর্যন্ত মনের ভেতর প্রতিবাদের আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে সোশ্যাল মিডিয়ার এই আবেদনটা যারা করছেন তারা অনেকেই হয়তো তিলোত্তমার জন্য বিচারের দাবিতে 14ই আগস্ট রাতেই পথে নেমেছিলেন কাতারে কাতারে নেমেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট বড় শহরে স্বতঃস্ফূর্তভাবে দেশের স্বাধীনতা আন্দোলনের পর স্বতঃস্ফূর্তভাবে অত মানুষের একসঙ্গে পথে নামার ঘটনাটা এর আগে কবার ঘটেছে বা আদৌ ঘটেছে কিনা সেটা নিয়ে তর্ক চলতে পারে আমি সেই তর্কে যাচ্ছি না আমি ভাবছি যারা কোনো নেতা ছাড়াই এভাবে পথে নেমে দেখিয়ে দিলেন তাদের মনে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হলো কেন মনের মধ্যে কনফিউশনটা চলে এলো কেন সেই সঞ্জয় রায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে আর কেউ তো গ্রেফতার হননি সেই জন্য কলকাতা পুলিশ তো বলতেই পারে যে তারা সঠিক পথেই এগোচ্ছিলেন সঞ্জয় ছাড়া কেউ অপরাধ করেনি তাই সিবিআইও কাউকে গ্রেফতার করতে পারছে না এবার পুলিশ যদি এ কথা বলে সিবিআই কি বলতে পারে সিবিআই অবশ্য অলরেডি বলে দিয়েছে ওই ঘটনাস্থল বলে যে জায়গাটার কথা বলা হচ্ছে সেখানে পরিবর্তন করা হয়েছে সুপ্রিম কোর্টে গত 24শে আগস্ট সিবিআইয়ের পক্ষ নিয়ে কথা বলেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্ত যারা করছেন তারা যখন আদালতে বলে দিচ্ছেন যে ঘটনাস্থল পরিবর্তন করা হয়েছে তখন স্বাভাবিকভাবে একটা কৌতূহল তৈরি হয় কয়েকটা প্রশ্নের উত্তর জানতে ভীষণ ইচ্ছে করছে জানেন তো এক যদি ধরে নিই সঞ্জয় রায় তিলোত্তমার ধর্ষক এবং খুনি তাহলে ঘটনাস্থলে পরিবর্তন অর্থাৎ তথ্য প্রমাণ এদিক ওদিক করলো কে দুই সঞ্জয় রায় কি এমন অমূল্য সম্পদ যে তাকে আড়াল করতে কেউ বা কারা এতটা দরদি হয়ে উঠল যে সব তথ্য প্রমাণ সব চেঞ্জ করে ফেলল ধর্ষণ খুন এইসবের অপরাধটা ডাকতে আরও একটা অপরাধ করে ফেলল দেখুন তথ্য প্রমাণ লোপাট যদি হয়ে থাকে তাহলে সেটা আইনের চোখে অপরাধ ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারায় বলা হয়েছে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবার ভাবুন তারপরেও যারা আরজি করের 4 তলায় ওই চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলের পাশে ঘরের দেওয়াল ভাঙা বা মেঝেতে সিমেন্ট ঢেলে দেওয়ার অনুমতি দিয়েছিলেন বা বাথরুম থেকে টাইলস খুলে ফেলা বা বাথরুমের বেসিন ভাঙার পারমিশন দিয়েছিলেন তারা কি শুধুমাত্র সঞ্জয়ের অপরাধকেই আড়াল করতে চাইছিলেন সন্দেহ আরও আছে আমাদের রিপোর্টার সৌরভ দত্তকে তিলোত্তমার মা আর বাবা যা জানিয়েছেন তাতে আরও অসঙ্গতি সামনে আসছে রাখা ছিল আমরা ঘটনা তখন আমার মেয়ে বেডের ওপরেই পুরো শুয়ে থাকে যেরকম কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল কি আর একটা চাদর সবুজ চাদর কিন্তু তোমাদের ছবিতে দেখছি নীল চাদর ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর হ্যাঁ কিন্তু আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর তিলোত্তমার বাবার কথা অনুযায়ী ঘন্টা 3 অপেক্ষার পর সেদিন যখন তারা মেয়ের দেহটা দেখেন তখন সেমিনার হলে নীল রঙের ম্যাট্রেসের ওপর তিলোত্তমার শরীরটা ঢাকা ছিল সবুজ চাদরে অথচ পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা ভাইরাল হয়েছে সেখানে তো দেখা যাচ্ছে তিলোত্তমার শরীর নীল রঙের চাদরে ঢাকা সেই নীল রঙের চাদর তারা যখন মেয়েকে দেখেছিলেন ওই তিলোত্তমার বাবা মা তখন তো তার শরীরে ছিল না আমরা তিলোত্তমার বাবার এই বক্তব্য সকাল থেকে দেখিয়েছি আর তারপর আজ সন্ধেবেলা প্রেস কনফারেন্স করলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কলকাতা পুলিশকে এত ঘন ঘন প্রেস কনফারেন্স করতে এর আগে কখনো দেখিনি জানেন তো এবং তাও আবার বারবার আমাদের খবরের পরিপ্রেক্ষিতে তিলোত্তমার মৃত্যুর পর যতবার দেখছি ততবার সত্যি আগে কখনো হয়নি ঘটনাচক্রে এবার কেন বললাম বারবার আমাদের দেখানো খবরের ভিত্তিতে এর আগে যেদিন সেমিনার হল চত্বরে বহিরাগতদের জড়ো হওয়ার ছবিটা আমরা দেখিয়েছিলাম সেদিনও এরকম সন্ধেবেলা তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হয়েছিল ডিসি সেন্ট্রালকে
আর তারপর আজ আবার, এবং দুটো দিনের প্রেস কনফারেন্সের মধ্যে অদ্ভুত মিল, জানেন তো। পরিষ্কার বোঝা যাচ্ছিল অপ্রস্তুত অবস্থায় তাকে আসতে হয়েছে, আর তাতে যা হওয়ার তাই হয়েছে। কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরও নতুন অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ার দায়ে পড়ে গেছে, অনেকগুলো নতুন প্রশ্ন তৈরি হয়ে গেছে আর কি। আচ্ছা, যা যা রটছে তার কিছুই যদি না ঘটবে তাহলে পুলিশকে এত ঘন ঘন সাফাই দিতে হচ্ছে কেন? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আর পুলিশ যত সাফাই দিচ্ছে ততই তো বিভ্রান্তি বাড়ছে। আজ ডিসি সেন্ট্রাল বললেন যে তিলোত্তমার শরীরে নীল চাদর ছিল, আর নিজের কথার সপক্ষে যুক্তি দিতে গিয়ে ইন্দিরা মুখোপাধ্যায় বললেন সুরতে হাল বা ইনকোয়েস্টের সময় ভিডিওগ্রাফির কথা, পুরোটা নাকি ভিডিওগ্রাফি করা হয়েছে। ইন্দিরা মুখোপাধ্যায় বললেন 12:25 থেকে ভিডিওগ্রাফি শুরু হয়। যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। খুব বড় কথা একটা, ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি 12:25 থেকে ধাপে ধাপে হয়েছে। এবার ধাপে ধাপে যদি হতে থাকে তাহলে শেষ পর্যন্ত যাবতীয় কিছুর ওই 12:25-এর পর সব তো ভিডিওগ্রাফি হয়ে থাকার কথা, অ্যাটলিস্ট ছবি ওঠার কথা। এবার ডিসি সেন্ট্রাল যা বললেন সেটাই যদি সত্যি হয় তাহলে তো তিলোত্তমার বাবা মা যা বলছেন সেটা সত্যি বলছেন না বলে ধরে নিতে হবে। কিন্তু কোনো বাবা মা কি মেয়ের মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলতে পারে? সম্ভব? দেখুন, আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা আইন মেনে, এথিক্স বেসিক্যালি আর কি, তিলোত্তমার দেহের ছবিটা দেখায়নি। এর আগেও যখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল আমরা দেখাতে চাইনি। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি নীল চাদর আর সবুজ চাদর, এই রহস্যটা কোথায়, কেন এই রহস্য দানা বাঁধছে। কিন্তু সন্ধে পুলিশের এই প্রেস কনফারেন্সের পর মনে হচ্ছে একটা ছবি আপনাদের না দেখালেই নয়, যে ছবিটা TV9 বাংলাকে দিয়েছিলেন তিলোত্তমার বাবা। তিলোত্তমার বাবা বলেছেন 9ই আগস্ট দুপুর 3:30-র সময় যখন তারা তাদের মেয়েকে দেখেন তখন ওই ছবিটা তারা তুলেছিলেন। আর সেই ছবি, সেখানে তো দেখা যাচ্ছে তিলোত্তমার গায়ে যে চাদরটা ঢাকা দেওয়া রয়েছে তার রং সবুজ। ডিসি সেন্ট্রাল বললেন তিলোত্তমার গায়ে নীল রঙের চাদরই ছিল, সেই চাদরই তাদের কাছে আছে। এই ছবি যদি সত্যি হয় পুলিশের যুক্তি তো তাহলে খাটছে না। দেখুন, আমরা শুধু চাদরের রঙই আপনাদের দেখালাম, তিলোত্তমার ছবির বাকি পুরো জায়গাটাই আমরা ঝাপসা করে দিয়েছি, ঘরের বাকি অংশ ঝাপসা করে দিয়েছি। দেখুন, এই ছবিটা আবার বলছি আমরা দেখাতাম না, কিন্তু পুলিশের প্রেস কনফারেন্সের পরেও এই ছবিটা না দেখালে সন্তানহারা বাবা মায়ের প্রতি অবিচার করা হতো, যারা আমাদের এই ছবিটা দিয়েছেন বিশ্বাস করে, যেখানে দেখা যাচ্ছে তিলোত্তমার গায়ের চাদর সবুজ রঙের, আর যেখানে শোনা যাচ্ছে ডিসি সেন্ট্রাল বলছেন ওখানে তাদের গায়ে, তিলোত্তমার গায়ে নীল রঙের চাদরই ছিল, সেই চাদরই তারা পেয়েছেন। দেখুন, বর্ণান্ধ না হলে তো কেউ এই সবুজ চাদরকে নীল বলবে না, তাই না? ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, সব জায়গা সব কিছু বর্ণান্ধ। এবার তিলোত্তমার বাবার দেওয়া এই ছবিটা সঠিক নাকি পুলিশ যেটা বলছে সেটা ঠিক, সেটা সিবিআই নিশ্চয়ই খতিয়ে দেখবে। আপাতত যে প্রশ্নটা না করলেই নয় সেটা হলো দুপুর 12:25 থেকে দুপুর 3:30-এর মধ্যে চাদরের রং পাল্টে গেল কি করে, কবার পাল্টালো, কখন পাল্টালো? এই প্রশ্ন অলরেডি আপনাদের মনের মধ্যে উঠছে, এটা আমি বুঝতে পারছি। এবার আবার মনে করিয়ে দিই 12:25, কারণ ডিসি সেন্ট্রাল বলেছেন সেই সময় থেকেই ওই ছবি, ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছিল। 3:30 ওই সময় তিলোত্তমার বাবা মা তাদের মেয়েকে অবশেষে দেখতে পেয়েছিলেন 3 ঘন্টা অপেক্ষার পর। তখন তোলার ছবিতে চাদরের রং সবুজ, আবার বলছি। আর তার আগের থেকে যা যা ছবি তোলা হয়েছে, ভিডিওগ্রাফি হয়েছে, তার চাদরের রং নীল, পুলিশ বলেছে। বদলটা কখন হলো?
কিভাবে হলো? আরেকটা কথা, তিলোত্তমা ময়নাতদন্ত হয় তিলোত্তমার সন্ধে 6টার পর। সেমিনার হল থেকে মর্গে দেহ যাওয়ার সময়ও পুলিশ কর্তারা কিন্তু হাসপাতালে ছিলেন। তার মানে তারা ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই নীল চাদর দেখেছেন, কারণ ডিসি সেন্ট্রাল তো বললেন তারা শুধু নীল চাদরের কথাই জানেন, সেই চাদরই আছে, সেটাই তারা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। অর্থাৎ মাঝখানে তাহলে কি কিছুক্ষণের জন্য যখন তিলোত্তমার বাবা মা মেয়েকে দেখার সুযোগ পেয়েছিলেন, তখন ওই ছবিটা অনুযায়ী তারা সবুজ রঙের চাদর দেখেছিলেন, বা তাদের দাবি অনুযায়ী তারা সবুজ রঙের চাদর দেখেছিলেন, তাহলে শুধু সেই সময়টার জন্যই কি তিলোত্তমার গায়ে সবুজ চাদর ছিল? তো বিরাট বড় ধাঁধা। এবার ভাবুন, যে সময় তারা দেখেছেন, যে সময় তারা ছবি তুলেছেন, যে ছবি আমাদের দিয়েছেন, সেই সময়টুকুনি বাদ দিলে তার আগে পরে নীল চাদরই ছিল। পুলিশ বলছে একবার নীল, একবার সবুজ, আবার নীল। এই রং বিভ্রান্তিটা কারা তৈরি করলেন? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। এবং আরও বেশি করে জানা এই জন্যে দরকার, যদি কোনো একটা চাদর না পাওয়া গিয়ে থাকে, মানে এক্ষেত্রে সবুজ চাদরের কথাটাই বলতে হবে, কারণ ডিসি সেন্ট্রাল তো বলছেন নীল চাদরটা তাদের কাছে ছিল, তারা সিবিআইকে দিয়েছেন। সেই সবুজ চাদরও কিন্তু তথ্য প্রমাণের একটা পার্ট। অনেক কিছু থাকতে পারে তার গায়ে, সেটা কোথায় গেল? আর যদি দেখুন এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, তাহলে কি করে, মানে সব থেকে বড় বিভ্রান্তি তো ওইটাই, ডিসি সেন্ট্রাল বললেন আগাগোড়া নীল চাদর ছিল। যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আমাদের কিন্তু 12:25 ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল। স্যার স্যার আমাদের প্রশ্ন হচ্ছে তিনটি চাদরের রং নিয়ে বিতর্ক। আর যেটা আপনারা লাল বলছেন সেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে আগের প্রেস ব্রিফগুলোতে কি কি সিজ করা হয়েছে তার মধ্যে কিন্তু তার উল্লেখ আছে। তবে আজকে আমি দেখলাম না যে ওই লালটা, আপনারা বলছেন ঠিক আছে, আমি বুঝলাম লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটার বডি কাভার দেওয়ার জন্য মূলত যেটা, এটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআইকে দেওয়াও আছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখলেন তো, প্রেস কনফারেন্স শুরুর কিছুক্ষণের মধ্যে একটা লাল রঙের চাদরের প্রসঙ্গ উঠল, এবং তারপরেই সেখানে তখন লাল রঙের চাদরটা দেখেননি এরকম কিছু বলতে বলতেই ফোনটা এলো, এবং কিভাবে সেই ফোনটা পেয়ে ডিসি সেন্ট্রালকে উঠে যেতে হলো দেখলেন তো। তিনি স্যার স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলতে বলতে উঠে গেলেন। তার মানে ওপরতলার কোনো পুলিশকর্তা ফোন করেছিলেন। ফোন নিয়ে উঠে যাওয়ার আগে ডিসি সেন্ট্রাল ওই লাল রঙের চাদর নিয়ে কথাই বলতে চাইছিলেন না, বলছিলেন জানেন না ওরকম কোনো চাদরের কথা, তারা শুধু ওই নীল আর সবুজ চাদর সম্পর্কেই কথা বলবেন, তার মধ্যে নীলটা আছে, সবুজ সম্পর্কেও জানেন না। আর তারপর ফিরে এসে বললেন লাল চাদর ঢাকা দেওয়ার একটা কথা হয়েছিল, কিন্তু সেটা বাস্তবে দেওয়া হয়নি। আগাগোড়াই নাকি নীল চাদরেই ঢাকা ছিল তিলোত্তমার দেহ। বেশ, তার মানে অসঙ্গতি টুকরো টুকরো হয়ে বেশ কিছু রয়েছে, অস্বস্তিও আছে, খানিকটা অপ্রস্তুত অবস্থাও আছে, এটাও বুঝতে পারছি। নইলে মাঝ রাস্তায় এরকম তার আগে যতবার প্রশ্নগুলো উঠছিল তিনি শুধু ওই নীল আর সবুজের বাইরে কিছু বলবেন না বলছিলেন, তারপর ফোন উঠে গেলেন, তারপর আবার লাল, রং বিলান্তি খেলা চলছে মনে হচ্ছে। মানে রং বিলান্তিটা কিন্তু এক্ষেত্রে খুব জরুরি, নাহলে কিন্তু অনেক অসঙ্গতি থেকে যাবে জানেন তো। এই সবুজ চাদর প্রসঙ্গটা পরিষ্কার হওয়াটা খুব দরকার।
এবার আসি অসঙ্গতি নাম্বার 2-এ। তিলোত্তমার বাবা মা বলেছেন তারা যখন তাদের মেয়েকে দেখেন তখন তিলোত্তমার পা ছিল সোজা, আর যে ভিডিও ভাইরাল সেখানে দেখা যাচ্ছে নীল চাদরের থেকে একটা পা বেরিয়ে ম্যাট্রেসের বাইরে রয়েছে। দুটো পায়ের মধ্যে অনেক গ্যাপ রয়েছে, যথেষ্ট গ্যাপ। এবার মৃতের পক্ষে তো পা নাড়ানো সম্ভব নয়। যদি না কেউ পায়ের অবস্থান বদল করে দেয় তাহলে কি করে পাটা অন্যরকম হয়ে গেল? বডির দেহটা যেভাবে ছিল এখন ছবিতে, ওই ছবিতে দেখতে পাচ্ছি, কিন্তু এই আমার যখন দিলাম আছে ছবি আমার কাছে আছে, কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা। কেউ ধরলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ? কেউ ধরলো কেন প্রশ্নটা তুলেছেন তিলোত্তমার বাবা মা। সত্যি কেউ ধরেছিল? ধরলে কখন ধরেছিল? এবং তাহলে দুটো জায়গায় অসঙ্গতি তৈরি হয়ে গেল, যেটা সম্পর্কে তিলোত্তমার বাবা মা বলছেন ধরলো কেন কেউ। তাহলে আপনাদের জানতে ডেফিনেটলি ইচ্ছে করছে, আমাদের সবারই জানতে ইচ্ছে করছে 3টে কেউয়ের কথা। 1, কে ধরলো যাতে পায়ের অবস্থান বদল হয়ে গেল? কেন ধরলো? কে চাদরটা বদল করলো? এই 3টে কিন্তু খুব খুব ভাইটাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখুন, তদন্ত, অন্তর্তদন্ত সমস্ত কিছু পুলিশ আর সিবিআইয়ের করার কথা, আর তারা যেগুলো বলছেন, যা বাকি সবাই বলছেন সেগুলো প্রকাশ্যে রয়েছে, আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভেতরে যাওয়ার তো দরকার পড়ছে না, অন্তর্তদন্ত দরকার পড়ে না, শুধু সামনাসামনি কথাগুলো তুললেই তো এত অসঙ্গতি বেরিয়ে পড়ছে, এত প্রশ্ন উঠে আসছে। তার জবাব তো চাই না? এই জবাবগুলো না পেলে কি করে নিশ্চিন্ত হবেন বলুন তো? যা এতক্ষণ পর্যন্ত পুলিশ বলেছে সেটাই ঠিক। একজন ছিল, সে ধরা পড়ে গেছে। নীল চাদর, ওটাই একমাত্র চাদর। সবুজ চাদর ছবিতে থাকলেও আসলে সেটা নেই। অথবা সিবিআইয়ের বক্তব্য ওই ঘটনাস্থল, অকুস্থল অদল বদল হয়ে গেছে। সেদিন ওই সেমিনার কক্ষে 40 ফুট আর 11 ফুটের তত্ত্বটা সবার কাছে কীরকম মানে অদ্ভুত লেগেছিল, এটা তো সবাই জানে। পুলিশ বুঝে গেছিল যা থাকার, যা তথ্য প্রমাণ থাকার সব নাকি ওই 40 ফুটের মধ্যেই রয়েছে। তাই তারপরে লোকজনকে ভিড় করে যেন গ্যালারিতে বসে আছে ঢুকতে দিয়েছিল। এক্ষেত্রেও পুলিশ সবুজ চাদরটার সম্পর্কে কিছু জানেই না। দেখুন, তিলোত্তমার বাবা মা হাসপাতাল থেকে ফোন পাওয়ার পর দুপুর 12:10 মধ্যে পৌঁছে গেছিলেন আরজি করে, আর মেয়েকে দেখতে পেয়েছিলেন দুপুর 3:30 সময়। সবুজ চাদর তো আপনি নীল হয়ে যাবে না, বা মৃতের পা কেউ সরিয়ে না দিলে তো আপনা থেকে জায়গা পরিবর্তন করবে না। তাহলে এই পরিবর্তনগুলো কখন হলো, কে করলো? আবার বলি, কলকাতা পুলিশের দাবি যদি সত্যি হয় তাহলে সঞ্জয় রায় 9ই আগস্ট ভোর রাতে 40 মিনিটের জন্য সেমিনার হলে ছিল। তার মধ্যেই ধর্ষণ আর খুন করে সে ঘটনাস্থল থেকে সরে পড়েছিল। সঞ্জয় গ্রেফতার হয়েছিল 10ই আগস্ট মাঝরাতে, ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে। এবার আদালতের নথি অনুযায়ী তিলোত্তমা যে সেমিনার হলে ওই অবস্থায় পড়ে আছে, সেটা 9ই আগস্ট সকাল 9:30টায় প্রথম দেখেন পোস্ট গ্র্যাজুয়েটের প্রথম বর্ষের পড়ুয়া। দেখুন, যেটাই হয়ে থাকুক, এই পরিবর্তনগুলো করার জন্য তিলোত্তমাকে ছুঁতে হয়েছিল। যে শরীরে ধর্ষণ আর খুনের মতো দুটো ঘটনার প্রমাণ রয়েছে, যে শরীরে এই তদন্তের সব থেকে বড় তথ্য প্রমাণ লুকিয়ে, সেই শরীর ছুলেন কে? যখন প্রথম দেহটা দেখা গেল এবং তারপর থেকে পুলিশের বক্তব্য ওই 12:20-25 যখন থেকে তারা ইনকোয়েস্ট শুরু করেছিলেন বা ভিডিওগ্রাফি শুরু করেছিলেন, সেই সময়ের মধ্যে তখন তার গায়ে কী ছিল? তারপর কিছু চেঞ্জ হয়েছে, তার আগে চেঞ্জ হয়েছে? অনেক প্রশ্ন। আরও একটা বড় প্রশ্ন, সঞ্জয় কি তাহলে ফের ঘটনাস্থলে ফিরেছিল? দেখুন, বলা হয় এটা
অপরাধী কখনো না কখনো ওই অকুস্থলে ফিরে যায়, কিন্তু তিলোত্তমার ধর্ষণ আর খুনের খবর জানাজানি হওয়ার কিছুক্ষণের মধ্যে সেখানে তো কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের বড় বড় কর্তারা সব পৌঁছে গেছিলেন। তাদের নজর এড়িয়ে সঞ্জয় সেখানে পৌঁছলো কী করে? এবং যদি পৌঁছয়, যদি ধরে নিতে হয় সঞ্জয়ই একমাত্র অপরাধী, তাহলে ধরে নিতে হবে যে ওই চাদর বদলানো বা ওই শরীরের অবস্থান বদল করে দেওয়া সেগুলো নিশ্চয়ই সেই করেছে। কি করে করলো? কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে যে ঘটনার দিন সঞ্জয় কি করেছিল, কোথায় গেছিল, তার বিস্তারিত বিবরণ তাদের জানা। সেটা তারা প্রকাশও করেছিলেন, সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে, আপনাদেরও সেগুলো জানিয়েছি। যদিও সেই বিবরণেও বার তিনেক বদল হয়েছে। এই বদলটা কিন্তু এই তিলোত্তমার ধর্ষণ এবং খুনের কেসটাতে একদম কনস্ট্যান্ট, জানেন তো, এইটাই একদম স্থির বস্তু। এই বদলটা এই বিবরণেও যার জন্য এই বার তিনেক চেঞ্জ হয়েছে, সেটা হোক, কিন্তু একবারও তো পুলিশ বলেনি যে সঞ্জয় অকুস্থলে ফিরে এসেছিল কিনা, কোথায় কোথায় গেছিল, কি কি গেছিল, বিস্তারিত রিপোর্ট আছে, কিন্তু অকুস্থলে ফেরত আসার কথা তো নেই। আরজি করের অকুস্থলে যে ঘুঘু বা ঘুঘুরা তিলোত্তমার দেহ ছুলেন, তাদের কি ধারণা ছিল তদন্তের ফাঁদ এমনভাবে পাতা হবে যে ফাঁদে শুধু সঞ্জয়ের পাই পড়বে, আর কারো পা পড়বে না, বা আর কাউকে ফাঁদে ফেলার চেষ্টাই হবে না? বাবা মা যখন গিয়ে দেখছে তখন তো তারা ওইটা দেখে নাই, ওই ব্লুটা দেখে নাই, তারা দেখেছে এই সবুজটা। তার মানে কি এইটা আগের যেটা ছিল সেইটা পরিবর্তন হয়ে গেছে, এ তো পারবে না চেঞ্জ করতে, তাহলে আর একজন এটাকে চেঞ্জ করেছে। সে এক লোকও করতে পারে, দুজনও করতে পারে, গ্যাংও করতে পারে, উই ডু নট নো, বাট দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমপ্লেন লজ করে দিতে পারেন যে পুলিশের কাছে, বা সিবিআই যদি এখন ইনভেস্টিগেশন করছে সিবিআইয়ের কাছে, যে আমরা এটা দেখেছি। যারা ওখানে ছিলেন তারা সরকারিভাবে ওখানে ঢুকেছিলেন কিনা সেটা দরকার, বা কোনোভাবে যদি তাদের পরিচিতিরা জানা যায় তাহলে তাদের কাছ থেকেও জানতে হবে যে এটা কীভাবে হলো। দেখুন, তিলোত্তমার বাবা মা যখন আমাদের এই অসঙ্গতিগুলোর কথা বলছেন, তখন নিশ্চয়ই তারা সিবিআইয়ের তদন্তকারীদেরও বলেছেন, নিশ্চয়ই বলেছেন। আর যদি বলে থাকেন তাহলে সিবিআইও নিশ্চয়ই ওই ফেলুদার মতো অপেক্ষা করে আছে মগনলালকে বা মগনলালদের ফাঁদ দেখানোর জন্য। এই অবসরপ্রাপ্ত সিবিআই কর্তা উপেন বিশ্বাস যে কথাগুলো বললেন শুনলেন তো আপনারা। যতগুলো পরিবর্তন হয়েছে বলে তিলোত্তমার বাবা মা দাবি করছেন, অতগুলো পরিবর্তন একা কারো পক্ষে করাটা একটু চাপের। তার মানে আবার বহুজন তত্ত্ব। উপেন বিশ্বাস কিন্তু দুধে গোয়েন্দা ছিলেন। পশু খাদ্য কেলেঙ্কারির মতো হাই প্রোফাইল তদন্তে তিনি দোষীকে খুঁজে বার করেছিলেন। তার জন্যেই লালু প্রসাদ যাদবের মতো নেতাকে জেল খাটতে হয়েছে। তাই তার মতামত আমাদের মাথায় রাখতেই হচ্ছে। আবার কলকাতা পুলিশের কথাও তো মাথায় রাখতে হচ্ছে, তারাও তো ভুল কিছু বলবে না। দেখুন, তিলোত্তমার মৃত্যুর পর পুলিশের তরফে বারবার বলা হয়েছে কেউ যেন অযথা বিভ্রান্তি না ছড়ায়, কিন্তু পরিস্থিতিটা যেদিকে গড়ালো তাতে তো প্রাথমিক তদন্ত নিয়েই সব থেকে বড় বিভ্রান্তি তৈরি হয়ে গেল। এবং বারবার পুলিশ কর্তারা এসে আমাদের দেখানো ভিডিওর পরিপ্রেক্ষিতে যে প্রেস কনফারেন্স করলেন, তাতে তো বিভ্রান্তি আরও বাড়লো। এত বিভ্রান্তি যদি তারা তৈরি করে দেন, তাহলে আর বিভ্রান্তি তৈরির জন্য তো বাড়তি কাউকে লাগে না, তাই না? আমরা শুধু ভাবছি বিভ্রান্তির যা বহর, তাতে তো একটা পাহাড় খাড়া হয়ে যাবে। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে 9ই আগস্ট ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে মৃত্যু হয়েছিল তিলোত্তমার। এবার আমাদের হাতে এসছে শ্মশানের রেজিস্টারের কপি। পানিহাটির যে শ্মশানে তিলোত্তমাকে দাহ করা হয়েছে, সেখানে রেজিস্টারে লেখা মৃত্যুর সময় দুপুর 12:44। এই রেজিস্টার দেখেই ক্রিমেশন সার্টিফিকেট বা ঘাট শংসাপত্র তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আর শ্মশানের রেজিস্টারের কপি, এই দুটো নথিতে উল্লেখ করা মৃত্যুর যে সময়, তার মধ্যে এত ফারাক কেন? সকাল 12:44 গিয়ে ডিসি তাই লেখা আছে। ডিসি আছে আপনাদের কাছে? ডিসি মিলসারিতে চলে গেছে।
কার কাছে গেছে? হেলথ ডিপার্টমেন্টে। শিওর ডেথ সার্টিফিকেট? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে না তো আপনার? না না, এই সময়টা কে বললো আপনাকে? বললো না, ডিসিতে লেখা আছে, বলা বলি আপনি বললেই আমি লিখতে পারবো না, ডিসিতে যা থাকবে সেটাই লিখবো। সন্দেহজনক নয়? পোস্টমর্টমের রিপোর্টে তো বলছে ভোর 3টে থেকে 6টা, তাহলে আমি রাত দুপুর 12টা। যদি এখন ডাক্তারের উপরে কি আমি নাকি, আমি কি ডাক্তারের উপরে আপনি যেতে পারবেন না আমি যেতে পারবো? ডিসিতে যা লিখবে তাই তো লিখতে হবে আমাকে। এটা অসম্ভব বড় অসঙ্গতি। এটা তো আর একটা পয়েন্ট বেরোলো ইনভেস্টিগেশনের, যে তারা কতখানি অন্যায় কাজ করেছে। এটা আমি মানতে রাজি না যে বাই মিস্টেক। এর থেকে অনেক কিছু বেরোয়। এই লোকগুলোকে তো আসামি করতে হবে, এদেরকে অ্যারেস্ট করতে হবে। শ্মশান ম্যানেজারের কথাটা শুনলেন, কেউ বললেই তো আর লিখতে পারবো না। ডেথ সার্টিফিকেটে লেখা ছিল এই সময়টা, সেই জন্যেই আমরা লিখেছি, কোনো ভুল হচ্ছে না। আমি কি ডাক্তারের ওপর দিয়ে যাব নাকি? এবার সত্যিই তো কে কার ওপর দিয়ে যাচ্ছে বলুন তো? আরজি করেই তো তিলোত্তমার এই ডেথ সার্টিফিকেটটা ইস্যু করেছে, আরজি করেই তিলোত্তমার পোস্টমর্টেম হয়েছে। মানে দুটো নথির দুটোই আরজি করের। এবার দুটো নথিতে সময়ের এত আকাশ পাতাল ফারাক রইল কি করে তাহলে? আরজি কর ঠিক না আরজি কর ভুল? ময়না তদন্তে যে সময় বলা হয়েছে সেটা যদি ভুল হয় তাহলে তো ময়না তদন্ত নিয়েই প্রশ্ন উঠে যাবে। আর যদি ডেথ সার্টিফিকেট যেটা আরজি কর থেকে ইস্যু করা হয়েছিল তাতে ভুল সময় লেখা হয়ে থাকে, কে লিখলো, কেন লিখলো, এর পেছনে কি রহস্য রয়েছে, উদ্দেশ্যই বা কী, এটাও তো জানতে হবে। দেখুন, শুনলেন তো উপেন বিশ্বাসের কথা, এটা একটা বিরাট বড় অসঙ্গতি এবং এটার পেছনে দৌড়লে অনেক কিছু বেরোতে পারে এবং যারা এই সার্টিফিকেট ইস্যু করেছেন তাদের গ্রেফতার করা যেতে পারে। সুপ্রিম কোর্টে প্রথম দুদিনের শুনানিতে তিলোত্তমার মৃত্যুর সময়, পোস্টমর্টেম আর দাহ কাজ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রধান বিচারপতির প্রশ্নের উত্তর দিতে দিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল, খেয়াল করে রাখুন, তার মতো অভিজ্ঞ নামজাদা আইনজীবী খুব কম আছেন, সেই আইনজীবী তিনিও বারবার নাজেহাল হয়েছেন, প্রশ্নের উত্তর দিতে পারেননি বহু সময়। এবার শ্মশানের রেজিস্টারের এই কপিটা সামনে আসায় কি হবে? সময়ের পার্থক্য কি আদালতের নজরে আনবেন সলিসিটর জেনারেল বা সিবিআই এর আইনজীবীরা? যে মারা গেছে পিএম রিপোর্ট বলছে 3টে থেকে 6টার মধ্যে মারা গেছে, ওরা কি কিছুই বোঝে না? ওরা 12:44 লিখে দিল পিএম। যত এইসব ব্যাপারগুলো তখন মনে হচ্ছে যে মানে আমার মেয়েটার এই যে ধর্ষণ এবং খুন, এটা অনেক বড় চক্রান্ত। যত এসব বেরোচ্ছে ততই আমাদের মনে হচ্ছে অনেক বড় চক্রান্ত, একটা বিরাট চক্রান্ত করে এই সমস্ত সময়গুলো মানে আমাদের মানে ব্যাপারটাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে, এভিডেন্স নষ্ট করার জন্য। অনেক বড় চক্রান্ত মনে করছেন তিলোত্তমার বাবা মা। আর আমরা ভাবছি, গতকালও তো মেয়র রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিবিআই তদন্ত না হলে 1 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ হয়ে যেত, এমনকি ফাস্ট ট্র্যাক করে বিচার করে দোষীর তদন্তের শেষ করে দোষীকে দোষী সাব্যস্ত করে ফাঁসির বন্দোবস্ত শুদ্ধ হয়ে যেত। ভাবুন তো, এমন সব তদন্ত, এমন সব তথ্য প্রমাণ যার পদে পদে এরকম অসঙ্গতি রয়েছে, তার উপর ভিত্তি করে তাড়াহুড়ো করে তদন্ত শেষ হয়ে যেত? তাড়াহুড়ো করতে গিয়ে তদন্তে আবার কোনো ফাঁক থেকে যেত না তো? কারণ বিভ্রান্তিই বলুন বা অসঙ্গতিই বলুন, তা কিন্তু আরও আছে, এই শেষ নয়। যে অসঙ্গতির কথা বলবো, কারণ আজ এই মুহূর্তে এই অসঙ্গতির কথাগুলো আপনাদের কিন্তু না বললেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিলোত্তমার বাড়িতে গেছিলেন তার মৃত্যুর 4 দিনের মাথায়। সেদিনও তিলোত্তমার বাবা মা তাদের মনের বেশ কিছু সন্দেহের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন। সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার মায়ের বক্তব্য আছে, যেখানে তিনি বলেছেন তাদের কথাগুলো গুরুত্ব দিয়ে বিচার করার জন্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বলেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী 12ই আগস্ট তিলোত্তমার বাড়ি গেছিলেন। এবার পরের দিন অর্থাৎ 13ই আগস্ট হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। হতেই পারে এজন্যেই মুখ্যমন্ত্রী বলার পরেও
কলকাতা পুলিশ ফাঁক ফোকরগুলো খুঁজে পায়নি বা খোঁজার চেষ্টা করেনি, ফলে অসঙ্গতিগুলো ধরতে পারেনি। কিন্তু সিবিআই কি করছে? 9ই আগস্ট হাসপাতাল থেকে 3 বার তিলোত্তমার বাবা মাকে ফোন করা হয়। প্রথমবার ফোন করে বলা হয় তিলোত্তমা অসুস্থ, দ্বিতীয়বার বলা হয় আপনাদের মেয়ে এমার্জেন্সিতে অসুস্থ, আর তৃতীয়বার বলা হয় আপনাদের মেয়ে হয়তো আত্মহত্যা করেছে। অসুস্থ হলে মৃত্যু হতে পারে, কিন্তু আত্মহত্যা হতে পারে কি? হঠাৎ আত্মহত্যার তত্ত্বটা কোত্থেকে এলো? 9ই আগস্ট সেমিনার হলে ঠিক কী হয়েছিল তিলোত্তমার সঙ্গে, এই উত্তর খুঁজছেন সিবিআই এর দুদে অফিসাররা। তার মধ্যেই তিলোত্তমা কাণ্ডের মোড় ঘোরানো অডিও ক্লিপ TV9 বাংলার কাছে। 9ই আগস্ট ঘটনার দিন সকালে নির্যাতিতার বাবা মাকে 3 বার ফোন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তিলোত্তমার কি হয়েছে তার উত্তরে ফোনে বাবা মায়ের কাছে বারবার বয়ান বদল করেন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার। কখনো বলা হয় তিলোত্তমা অসুস্থ, কখনো বলা হয় এমার্জেন্সিতে। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছেন? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে, কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। সকাল 11টার পর তৃতীয় ফোনে আত্মহত্যার কথা জানান মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। তিলোত্তমার বাবা মাকে ওই দিন ফোন করেছিলেন আরজিকর আউটপোস্টের ICO। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আরজিকর বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। এখানেই উঠছে একগুচ্ছ প্রশ্ন। আরজিকর কাণ্ডের তদন্তে কেন অ্যাসিস্ট্যান্ট সুপারের বয়ান রেকর্ড করেনি কলকাতা পুলিশ? 5 দিনেও কি বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি? অ্যাসিস্ট্যান্ট সুপার কি নিজে থেকেই বয়ান বদল করছিলেন, নাকি বয়ান বদলের নেপথ্যে অন্য কেউ ছিলেন? চাপে পড়েই কি বারবার বয়ান বদল করছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার? কেন পুলিশ বিভাগীয় প্রধান বা অধ্যক্ষ নিজে ফোন করলেন না? জেনে বুঝে কি অধস্তনের ঘাড়ে বন্দুক আরজিকর কর্তৃপক্ষের? মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের গলায় কেন সংবেদনশীলতার অভাব? কেন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে এগিয়ে দেওয়া হলো? এই প্রশ্নগুলো উঠছে। যখন গাড়িতে উঠে বসেছি তখন আবার কল এলো, তখন ওই বললো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে মনে হচ্ছে সুইসাইড করেছে। তখন উনি বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনাদের তো তখন বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে মনে হয় সুইসাইড করেছে, হয়তো সুইসাইড করেছে, কিছু মারা গেছে। আমরা যখন মিনিট 10 পরে আবার বিটি রোডে গেলাম তখন একটা কল এলো, আপনারা কি আসছেন? একটা পুরুষ কণ্ঠ, আপনারা কি আসছেন? আমি বললাম হ্যাঁ এই তো আসছি। বলে তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি আসুন এবং সেমিনার রুমে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে চলে আসুন। এর আগে লালবাজারে নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন, তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। এখনো পর্যন্ত আরজিকরের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি সিবিআইও। প্রশ্ন উঠছে সিবিআই এর তরফে এখনো পর্যন্ত তাকে কেন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি? অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও গুরুত্বপূর্ণ সূত্র পাবেন তদন্তকারীরা, হয়তো খুলে যাবে নৃশংস হত্যাকাণ্ডের জট। তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছেন, যতগুলো ভিডিও আপনাদের এখন পর্যন্ত দেখিয়েছি, যতগুলো অডিও ক্লিপ আপনাদের শুনিয়েছি, কলকাতা পুলিশ তার সত্যতা স্বীকার করে নিল। আমরাও তো বলছি, যেটা পুলিশ বলেছে এই ফোনগুলোর প্রসঙ্গে তার সঙ্গে এই অডিও ক্লিপের কোনো ফারাক নেই, এবং
পুলিশ সত্যিই তো তারা কোথাও গিয়ে বলেনি ওখানে আত্মহত্যা করেছে বা মৃত্যুর কথা, এগুলো পুলিশের আইসি যিনি ফোন করেছিলেন তিনি একবারও বলেননি। কিন্তু যিনি মৃত্যুর খবরটা দিলেন ওই অ্যাসিস্ট্যান্ট সুপার, তার বক্তব্য ধাপে ধাপে কিভাবে বদলালো শুনলেন তো। যদি প্রথম থেকে এটাই সিদ্ধান্ত হয়ে থাকে যে জানানো হবে না, যারা পৌঁছে গেলে তারপর তাদের বলা হবে, তাহলে মাঝ রাস্তায় তৃতীয় ফোনে জানিয়ে দিলেন কেন? এবং সেটার মধ্যে যে অসুস্থ, যাকে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে, যার অবস্থা খারাপ, সে সুইসাইড করেছে বলা হলো কেন? এত কিছু থাকতে হঠাৎ সুইসাইডের প্রসঙ্গ করতে গেল। মৃত্যুর কথা বলতে পারতেন। যদি সুইসাইড হতো তাহলে না হয় বলা যেত যে হয়তো তাৎক্ষণিক একটা উত্তেজনার মধ্যে দিয়ে তার মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গেছে। তাও তো হয়নি। ওটা যে ধর্ষণ এবং খুন সেটা পরিষ্কার ছিল। তাহলে হঠাৎ করে সুইসাইড, আত্মহত্যার তত্ত্বটা এলো কোত্থেকে? এতটা সংবেদনহীনভাবে একজন ধীর স্থিরভাবে জানিয়ে দিলেন কি করে? তারা মৃত্যুর সংবাদ দিচ্ছিলেন, গলাটা শুনলেন। এবং তাকে এখন পর্যন্ত জেরা করা হয়েছে কিনা সেটা কলকাতা পুলিশ বলতে পারবে, সেটা সিবিআই বলতে পারবে। তাদের তদন্তের ধরন ধারণ কি করবেন তারা না করবেন এটা তাদের ব্যাপার, আমরা বলতে পারি না। আমরা শুধু বিষয়গুলো যেগুলো চোখের সামনে দেখছি, কানে যেগুলো লাগছে, ওই কোনো রকম সমবেদনাহীন একটা সুর, আপনাদের সামনে সেই আরেকটা অসঙ্গতি না এটা আপনাদের তুলে ধরলাম। এবং ওই সুইসাইডের কথা কলকাতা পুলিশ পরিষ্কার জানিয়ে দিল যে ভিকটিমের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা কোথাও মৃত্যুর কথা বলিনি, সুইসাইডের কথা বলিনি। অর্থাৎ যদি মৃত্যু নিয়ে কোনো মৃত্যুর খবরটা নিয়ে কোনো অসঙ্গতি ঘটে থাকে, পুলিশের মতে তার দায় সম্পূর্ণভাবে হাসপাতালের। এবং ডিসি সেন্ট্রালের কথা অনুযায়ী এই যে একবার অসুস্থতা, একবার আত্মহত্যা, এই যেগুলো বলা হয়েছিল, এই যে বাড়ি তিলোত্তমার বাড়িতে ফোন করে যা যা করা হয়েছিল, যেগুলো আপনাদের শোনালাম, এগুলো ঠিক এবং এগুলো তারা অলরেডি সিবিআইকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ ফোন করে তিলোত্তমার বাড়িতে খবর দেওয়ার ক্ষেত্রে যদি কেউ ফাঁপড়ে পড়েন তাহলে কিন্তু হসপিটাল অথরিটি পড়বেন, পুলিশ এক্ষেত্রে হাত ধুয়ে ফেলল। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এক্ষেত্রে সেই হাসপাতাল কর্তৃপক্ষ হলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, যিনি তিলোত্তমার বাড়িতে 3 বার ফোন করে 3 রকম কথা বলেছিলেন, যাকে কলকাতা পুলিশও ডাকেনি। আর এখন পর্যন্ত সিবিআইও নাকি জিজ্ঞাসাবাদ করেনি বলে শোনা যাচ্ছে। যদি লুকিয়ে চুরিয়ে আলাদাভাবে কিছু হয়ে থাকে জানি না। অথচ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজ নিয়ে 13 দিন সিবিআইয়ের মুখোমুখি হলেন এবং গত 12 দিনের মতো আজও একটু আগে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে গেলেন। আচ্ছা, সন্দীপ ঘোষ একাই কি এই যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে দিচ্ছেন নাকি? তাই জন্য আর কাউকে দরকার পড়ছে না তিনি, এবং তাকে এত বেশি করে দরকার পড়ছে। 13 দিন ভাবা যায়, সকাল থেকে সন্ধে পর্যন্ত কেউই ইতিপূর্বে দেখেননি, এবং তাও হেফাজতে না নিয়ে। এর আগে অনুব্রত মণ্ডলকে ভালো করে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি নিয়ে গেছিল সিবিআই। এক্ষেত্রে অদ্ভুত ব্যাপার। আর যে অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তাই অনুভব করছে না সিবিআই, তিনি কি দুধ আর জল আলাদা করে দিচ্ছেন ওই বক্তব্যগুলোর মধ্যে, নাকি দুধ আর জলটা আলাদা করার কাজটা সন্দীপ ঘোষ করছে? দেখুন, 1886 সালের 16ই আগস্ট দেহ রেখেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তার মাত্র কয়েক মাস আগেই ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে। সংসদীয় নির্বাচনী রাজনীতি ময়দানে আসতে তখনও ঢের দেরি। ঠাকুর রামকৃষ্ণ দূর দূরান্তে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু রাজনীতি তাকে ছাড়বে, তাকে যুক্ত করে নেবে না? হয় নাকি? কাল মেয়র রোড থেকে যত মত তত পথের জনককে উদ্ধৃত করে দলীয় কর্মীদের একটা পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুর রামকৃষ্ণের উপদেশ সহজেই মানুষ বুঝতেন, কারণ সহজ সরল বক্তব্য ছিল তো, কিন্তু তাকে কোট করে রাজনৈতিক উপদেশ মানুষ ঠিকঠাক বুঝতে পারছেন তো? হ্যাঁ,
সম্ভবত বুঝতে পারছেন না। কেন? কি রয়েছে সেই উপদেশে যে সেটাকে আলাদা করে ব্যাখ্যা করে দিতে হচ্ছে? এর আগে কিন্তু আমরা কোনো এরকম বক্তব্য দিয়ে তার পরের দিনই সেই বক্তব্যের ব্যাখ্যা দিতে শুনিনি। তাহলে কি অস্বস্তি চারপাশে একটা অস্বস্তির বাতাবরণে রয়েছে। কেউ কিছু বলেও স্বস্তিতে থাকতে পারছেন না, পাছে লোকে ভুল বুঝে ফেলে। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু প্রশ্ন করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন। দিদি তার ভাইদের বলছে তোমরা ফোঁস করা শুরু করো, কাল থেকে ফোঁস করা শুরু হয়ে যাবে, ফোঁস ফাঁস শুরু হয়ে যাবে, অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, মুখ্যমন্ত্রী তত পুলিশ আছে তো, অপ্রীতিকর ঘটনা ঘটলে আটকাতে পারবে তো? এর দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এর শেষ দেখে ছাড়তে হবে। যে ভাষায় মেয়র রোডে ধমকেছে, চমকেছে, এটা মুখ্যমন্ত্রী না তালিবান, এটা মুখ্যমন্ত্রী না হিটলার। সাধু আর সাপের গল্পটা প্রায় 3000 বছরের পুরনো। গৌতম বুদ্ধ তার শিষ্যদের কাছে এই গল্পটা করেছিলেন, বৌদ্ধ লোককথায় এই গল্পটা আছে। আর ঠাকুর রামকৃষ্ণ তার শিষ্যদের কাছে গল্পটা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার শিষ্যদের বলেছেন। কিন্তু বুদ্ধ বা ঠাকুর রামকৃষ্ণের ক্ষেত্রে যেটা হয়নি সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। তৃণমূল নেত্রী সেটাই তো দাবি করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে আজ সকালে পোস্ট করেছেন যে কিছু সংবাদ মাধ্যম আর কিছু ডিজিটাল মিডিয়ায় তার বক্তব্য নিয়ে ঠিক প্রচার চলছে না। তিনি ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে একটা শব্দও বলেননি। তিনি তাদের আন্দোলনকে সমর্থন করেন, তিনি তাদের কখনো হুমকি দেননি। এটা ভিত্তিহীন অভিযোগ। তিনি বলেছেন যে তিনি বিজেপির বিরুদ্ধে বলেছেন, কারণ কেন্দ্রীয় সরকারের সাহায্যে তারা এই রাজ্যে গণতন্ত্রকে বিপদের মুখে ফেলছে। আমি যে ফোঁস করা কথাটা কাল বলেছি তা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উদ্ধৃতি, স্বয়ং মুখ্যমন্ত্রী লিখেছেন এ কথা। তাহলে তার মানেটা কি দাঁড়ালো? মানেটাই তো সব কিছু। আগের দিন বক্তব্য, পরের দিন মানে বই। হংস আর হাঁস ব্যাপারটা এক, দুধ আর জল দুটো কি এক? না, এটাই হচ্ছে মজার ব্যাপার, জানেন তো। দুধ আর জলকে ওই জন্য আলাদা করাটা খুব জরুরি। পরমহংস সাধকরা সংসারের থেকেও মোক্ষ লাভ করে, আর মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যটাও স্থির করে দিলেন, কার বিরুদ্ধে ফোঁস করতে হবে আর কার বিরুদ্ধে ফোঁস করতে হবে না, দুটোই বলে দিলেন। আর পরমহংসের মতোই তিনিও আন্দোলন বা রাজনীতিতে একটা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি করে দিলেন। বিজেপিরটা রাজনীতি আর বিরোধী দলের রাজনীতি মানেই শাসকের কাছে চক্রান্ত, অতএব বিজেপিরটা চক্রান্ত। আর ডাক্তারের আন্দোলনটা সেটা খাঁটি, তাকে খোদ মুখ্যমন্ত্রী সমর্থন করেন। ব্যাস, তাহলে তো হয়েই গেল। মুখ্যমন্ত্রী নিজেই যখন লিখেছেন যে আন্দোলনকে তিনি সমর্থন করেন, তাহলে তো ডাক্তারদের আর কোনো চিন্তাই নেই, কোনো চাপও নেই। এই প্রকৃত বিচারের দাবিতে তারা আন্দোলনটা চালিয়ে যেতে পারেন, তাদের বিরুদ্ধে কেউ ফোঁস করবেন না। যা ফোঁস ফাঁস যা হবে সব বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে, তা করুক। কিন্তু এটা তো স্পষ্ট হওয়া দরকার, জানেন তো, ফোঁস মানেটা কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই অবস্থান থেকে সরে যাওয়ার কথা গতকাল ঘোষণা করেছিলেন। এবার বিজেপি প্রশ্ন করতেই পারে, তাহলে কি এখন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বদলা নিতে বললেন? কিভাবে বদলা? ফোঁস করে। কিন্তু তৃণমূল কর্মীরা সকলে কি জানেন যে ফোঁস করা মানেটা ঠিক কি? সাপের ফোঁস আর মানুষের ফোঁস তো এক জিনিস নয়। আর বুদ্ধদেবের শিষ্য, ঠাকুর রামকৃষ্ণের শিষ্য এবং তৃণমূল কর্মীরা তারাও তো এক নন। তাদের তো বুঝিয়ে দিতে হবে না পরিষ্কার করে ফোঁসটা ঠিক কিভাবে করতে হবে, কাদের ক্ষেত্রে করতে হবে সেটা শুধু বোঝালে চলবে না, কীভাবে করতে হবে সেটাও বোঝানোটা জরুরি। না হলে আবার ফোঁস ফাঁসটা মাত্রা ঠিকঠাক না থাকলে কিন্তু
বিপজ্জনক হয়ে যেতে পারে। আগেও আমরা দেখেছি যতবার উনি তাদের গুন্ডাদেরকে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দিয়ে রাস্তায় নামিয়েছে, ততবার পশ্চিমবঙ্গে এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটেছে। এর থেকে পরিষ্কার হলো যে আরজি কর থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত রাজ্যের সরকার এবং প্রশাসনই অপরাধীদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি। হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাঁধবে। ফোর্স করা কি হয়েছে? ও তো রামকৃষ্ণ দেবের কথা, তো কে কি ব্যাখ্যা দিচ্ছে, আমরা কি করব? মুখ্যমন্ত্রী বলেছেন কোনো গন্ডগোল চাই না, কিন্তু অপপ্রচার, কুৎসা, মিথ্যাচার হলে ফোঁস করতে। তাই ফোঁসের মধ্যে কি আছে? তিনি তো একবারও বলেননি তোমরা গিয়ে ওখানে কোনো সংঘর্ষে জড়িয়ে পড়ো, তোমরা গিয়ে পাল্টা কিছু করো, একবারও বলেননি। একদম একদম ঠিক যেটা বলেছেন কুণাল ঘোষ, একদম সেটাই। ব্যাপারটা একটু স্পেসিফিক হওয়া দরকার, মানে কেউই বুঝতে পারছেন না। আর বুঝতে না পারলে দেখুন, কিছু দলনেত্রী বললে সেটা তো দলের কর্মীদের কাছে নির্দেশের মতো। এবার করতে হবে জানেন, কিভাবে হবে যদি না জানেন তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? কিন্তু মুশকিল কি জানেন, অন্যদিকে মুশকিল আছে। ফোঁসের বিরুদ্ধে বোসের কাছে চলে গেছে বিজেপি। আজ রাজভবনে রাজ্যপাল আনন্দ বোসের কাছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার রাজভবনে যাওয়ার অভ্যেসটা এমনিতে দল নেতা, ওই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরই বেশি। অভিষেকও আবার একবার ধর্ণা দিয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং একা যান না, তবে ধর্ষণ বিরোধী বিল পাসের পর তিনিও রাজভবনের সামনে মহিলাদের ধর্নায় বসবেন বলে ঠিক করে রেখেছেন, যদি রাজভবন থেকে ওটা পাস টাস না হয় আর কি। আজ সুকান্ত মজুমদার ফোঁস নিয়ে রোজ দেখাতে গেছিলেন। রাজ্যের শাসক নিয়ে রাজ্যপালেরও কিন্তু রোষ আছে। এবার সুকান্তর সঙ্গে বৈঠকের পর তিনি দিল্লি উড়ে গেছেন। শোনা যাচ্ছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন। এবারও ওই দিক থেকে ওদিক থেকে কোনো পাল্টা ফোঁস উড়ে টুড়ে আসে কি না সেটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল কর্মীদেরই ফোঁস করতে বলেননি, প্রকৃত নেত্রীর মতো তিনি নিজে প্রথম ফোঁসটা করেছেন নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকে। সেচ, পঞ্চায়েত, জনস্বাস্থ্য আর কারিগরি এবং আইন দফতরের কাজ নিয়ে যেটা করেছেন সেটা কোনো অংশেই ফোঁসের থেকে কম কিছু নয়। আইনমন্ত্রী মলয় ঘটককে বলেছেন তিনি যদি চালাতে না পারেন তাহলে আইন দফতর নিজের হাতে নিয়ে নেবেন। বিজেপির বন্ধে কেন আইনমন্ত্রী আইনিভাবে রুখে দিতে পারেননি সেটাই কি আগের কারণ? তবে বললেও, মুখে বললেও মলয় ঘটকের হাত থেকে তিনি দফতরটা ছিনিয়ে নেবেন না অন্তত এই যাত্রায়, সেটাই মনে হচ্ছে। বিশেষ করে এটা তো অবেলা না, কারণ আগামী সপ্তাহে ধর্ষণ বিরোধী যে বিল আসছে তার খসড়া তো মলয় ঘটকের দফতরেরই তৈরি করতে হবে। এখন মন্ত্রী বদল হলে তো মহা মুশকিল। কিন্তু আরজি করের ডাক্তাররা তারা কি আইন চান? তারা তো বিচার, নিরাপত্তা, সন্দীপ ঘোষের সাসপেনশন এগুলোই চান। এই দাবিগুলো পূরণ করতে তো নতুন আইন করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেই দিয়েছেন তিনি ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেন, তখন ডাক্তারদের দাবিগুলোকেও তিনি নিশ্চয়ই সমর্থন করেন, কারণ দাবি সমর্থন না থাকলে আন্দোলনকে সমর্থন করা যায় না। তাহলে এই দাবিগুলো তো মিটিয়ে দিলেই হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালের সোশ্যাল মিডিয়া পোস্ট কি তার দলের লোকেরা পড়েননি? তিনি সমর্থন ঘোষণা করার পরেও ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? এটা সামাজিক ব্যাধি। উড়িষ্যায় যখন কোনো ডাক্তার, কর্তব্যরত ডাক্তার দুই মহিলাকে ধর্ষণ করলেন, তাহলে কর্মবিরতিতে সেই রোগিণীদের প্রতি সহানুভূতির পোস্টারটাও রাখুন। যিনি সব থেকে বেশি বড় বড় কথা বলছেন তার বেসরকারি নার্সিংহোমে অপারেশনের পর ভেতরে গজ থেকে গেল, লক্ষ লক্ষ টাকার অপারেশন, নিরপেক্ষ সেজে একজন ডাক্তারবাবু জ্ঞান দিচ্ছেন, তার নার্সিংহোমে 12 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে ভুল চিকিৎসার জন্য। 12 লক্ষ টাকা, আমরা নাম করে বলছি না, খবর পাওয়া যাচ্ছে। এই কর্মবিরতি চলছে আর 40% রেভিনিউ বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালগুলোর। গরিব মানুষের ক্ষমতা আছে বেশি টাকা দিয়ে প্রাইভেট হসপিটাল, নার্সিংহোমগুলোতে চিকিৎসা করানোর। মমতা বন্দ্যোপাধ্যায়ও কাল ডাক্তারদের আস্তে আস্তে কাজে ফিরতে অনুরোধ করেছিলেন। কুণাল ঘোষ সে কথাই বললেন। আর বিজেপির আইটি সেলের প্রধান
অমিত মালব্য সে কথাই বলছেন। তিনি বলছেন ফোঁস মন্তব্যের ব্যাখ্যা সেটা তো দিয়েছেন, প্রচ্ছন্ন হুমকি তো দেওয়া হয়েছে আন্দোলন তুলতে। ওই অনুরোধ যখন করা হয়েছিল সেই সময়টায়, তখনই এফআইআর করলে কেরিয়ার শেষ হয়ে যাবে, পাসপোর্ট ভিসা পাওয়া যাবে না। সুপ্রিম কোর্ট রাজ্যের হাতে ক্ষমতা দিয়েছে, কিন্তু তারা প্রয়োগ করছেন না। এই কথাগুলো তো বলা হয়েছে। অর্থাৎ ফোঁসের পার্টটা আলাদা করে তারা হুঁশিয়ারির পার্টটাকেই বেশি করে ফোকাসে নিয়ে চলে আসছেন, কোন জায়গাটাতে হুঁশিয়ারি রয়েছে বলে তারা মনে করছেন। এবার মুশকিল হচ্ছে কে যে দুধ থেকে জলকে আলাদা করছেন আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। খালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। মমতা ভয় দেখানোর চেষ্টা করেছিল, বাংলার মানুষ ভয় পাচ্ছে না। যখন ভয় পাচ্ছে না, হিতে বিপরীত হবে, তখন কথা পাল্টিবাজি করো। কারণ আমাদের বক্তব্য কিছু না, কালকের ভিডিও বাজারে আছে, আজকের বক্তব্য বাজারে মানুষ দেখেনি। এই চালাকি মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব, আর কারোর দ্বারা সম্ভব না। অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করুন নির্ভয়া কাণ্ডের পর দিল্লির রাস্তায় মিছিল করতে গেছিলেন কিনা। আরজিকর কাণ্ড আমরা কেউ ডিফেন্ড করছি না, দোষী ফাঁসি হোক, যদি কেউ আড়াল করে থাকে ব্যবস্থা হোক। কিন্তু এই সিপিএম, বিজেপি, কংগ্রেস তাদের সময় তাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটবে আর এখানে আসবে নাটক করতে, এটা চলতে পারে না। মেদিনীপুর মেডিকেল কলেজে আজ প্রিন্সিপাল অফিস ঘেরাও করেছেন আন্দোলনকারীরা। মেডিকেল কলেজের টিএমসিপি ইউনিট ভয় দেখাচ্ছে বলে লিখিত অভিযোগ করেছেন তারা। হাসপাতালের টিএমসিপি সদস্যরা কাল মেয়ো রোডে এসেছিলেন নাকি? তারা কি ভুল বুঝেছেন ওই নীতিশিক্ষার? ওই ফোঁসের মানে কি তারা অন্যরকম ভেবেছেন নাকি? দেখুন, আরজিকর হাসপাতালের চেস্ট বিভাগের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আজ বদলি হয়ে মালদা মেডিকেল কলেজে যোগ দিতে গেছিলেন। সেখানকার আন্দোলনরত চিকিৎসকরা বিক্ষোভ দেখিয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ বলেছেন, কিছু মানুষের মনে গভীর ক্ষত তৈরি হয়েছে, ক্ষতয় প্রলেপ লাগাতে তো কিছু করুন, নতুন করে আঘাত দেবেন না। রাজ্যের আবেদন ছিল ওই বিজেপিকে ডরিনা ক্রসিংয়ে যাতে ধর্ণা করতে না দেওয়া হয়, সেটা অন্য জায়গায় করা হয়, সেটার আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। বিজেপিকে ওই ডরিনা ক্রসিংয়েই ধর্ণা দেওয়ার অনুমতি দিয়েছেন বিচারপতি। এবার যানজট নিয়ে রাজ্যের যুক্তিতে কোনো কানই দেননি তারা। 8 দিনের ধর্ণা কমিয়ে 2 দিন করার অনুরোধ করা হয়েছিল, তাও শোনেননি। রাজ্যের অনুরোধ খারিজ করতে গিয়ে বলেছেন, বিক্ষুব্ধ মানুষের সঙ্গে কথা বলুন, তাদের ভালোভাবে বোঝান। আমরা দেখেছি আপনাদের পদ্ধতিটা, ডান হাতে কাজ না হলে বাম হাতে কাজ করতে যান। বিষয়টা তুললে আরও লজ্জায় পড়বেন। কাল 4টে র্যালি হয়েছে, 46টা অবস্থান মিছিল হয়েছে। এক পক্ষ বিচার করলে হবে না, উভয় পক্ষেই হয়েছে। আজ বলেছেন বিচারপতি শ্রীমগ্নানম। কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিচারপতি নিয়ে বলবেন না, কিন্তু বিচার নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার রয়েছে। আর আজ বিচারপতি স্মরণ করিয়ে দিলেন গতকাল দুপক্ষেই মিছিল হয়েছে। প্রধান বিচারপতি কি এই মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচির কথাটাও মনে করিয়ে দিলেন। এত চতুর্দিকে দেওয়াল গড়ে উঠেছে দেখা যাচ্ছে, যেদিকে বচ্চরা হচ্ছে রিটার্ন আসছে। ধর্মতলাতেই 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক অনশন সবার মনে আছে। সেই ধর্মতলাতেই আজ হাইকোর্টের অনুমতি সহ ধর্নায় বসে পড়ল বিজেপি।